মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। মিয়ানমার হয়ে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের। বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনৈতিক আরো ব্যাপ্তি বাড়ানো। বেনজিরকে ফেরতের বিষয়ে এখনো জবাব দেয়নি দুবাই। সীমান্তে পুশিনে ব্যর্থ ভারত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা একজনকেও পুশিন হতে দেয়নি, আমাদের বিজিবি সতর্ক অবস্থায়। এবং ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে 920, নিখোঁজ 50,000-এর বেশি। মাঠে বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। স্বাগত প্রবাসের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মালয়েশিয়া ও চীনে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যা 7:47 সরকার প্রধানকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএনপির সিনিয়র নেতারাও দলীয় প্রধানকে অভ্যর্থনা জানান। বেইজিংয়ে স্থানীয় সময় বিকেল 5:15টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। একই ফ্লাইটে দেশে ফিরেছেন তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান সহ সফর সঙ্গীরা। সরকার প্রধান হিসেবে এটাই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ার এবং প্রেসিডেন্টের সাথে ডিটেলে আলোচনা করেছেন। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের বিনিয়োগ কীভাবে বৃদ্ধি করা যায়, বাণিজ্যের প্রসার কীভাবে করা যায়, কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করা যায়, পিপল টু পিপল কানেক্টিভিটি অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কালচার, মিডিয়া প্রতিটি ক্ষেত্রেই কিন্তু দুই দেশের সাথে বিস্তৃত আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে এই আগ্রহের কথা জানিয়েছে দেশটি। সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন তিনি। তার 3 দিনের সফরে সই হয়েছে বেশ কটি চুক্তি ও সমঝোতা স্মারক। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। চীন সফরের শেষ দিনে গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। আলোচনা হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে, যেখান থেকে আশ্বাস আসে বাংলাদেশ চীনের সম্পর্ক শুধু ব্যবসায়িক থাকবে না, বরং এটি দীর্ঘমেয়াদী সম্পর্কে রূপ নেবে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, এই সফর শুধু ঐতিহাসিকই নয়, দুই দেশের সম্পর্কের নতুন দিগন্তের সূচনা। প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্য করে বলছেন, China will be a trustworthy friend in the development. আমাদের একটা নিউ ব্লুপ্রিন্ট হয়েছে ফর লং টার্ম সাস্টেইনড এবং ট্রাস্টেড রিলেশন। এই নিউ ব্লুপ্রিন্টের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন উচ্চতা নিয়ে গিয়েছে। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার আলোচনায় সহায়তা করবে বেইজিং। এছাড়া বাংলাদেশ মিয়ানমার চীনের সংযোগে ইকোনমিক করিডোরের আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক, এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনৈতিক আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজাকশন বাড়ানো। প্রতিরক্ষা বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক কর্মকর্তারা নিয়মিত ভিত্তিতে আলোচনা করতে প্রথমবারের মতো একমত হয়েছে দুই দেশ। এক চীন নীতিতে সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। ফরেন এবং ডিফেন্স এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের সাথে চায়নার 2+2 একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে দুই দেশের ফরেন মিনিস্ট্রি এবং ডিফেন্স মিনিস্ট্রি থেকে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন ওনাদের নিয়মিত ভিত্তিতে সামনের দিনগুলোতে ডায়ালগ শুরু হবে। এই ইনস্ট্রুমেন্টের ডিটেইলসটা ওয়ার্কআউট করা হচ্ছে। এছাড়া ব্রিক্সের সদস্য হতে বাংলাদেশ আবেদন করলে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এর আগে তারেক রহমান চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কয়ারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বৈঠক এবং পুরো সফরকে ঐতিহাসিক বলে মনে করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। তিস্তা মহাপরিকল্পনা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আরো বেশ কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে চীনের এই সফরে, যা বাংলাদেশকে ভূ রাজনীতিতে অনেকখানি এগিয়ে নেবে বলে মনে করছেন তারা। মারুফা রহমান, নিউজ 24, বেইজিং, চায়না। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরতের বিষয়ে এখনও কোনো জবাব দেয়নি সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই দেশটি জবাব দেবে আশা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আয়োজনে তিনি বলেন, ভারতে বাংলাদেশের কোনো নাগরিক থাকলে এবং তাদের তালিকা পেলে যাচাই বাছাই করা হবে। বাংলাদেশের বিভিন্ন সীমান্তে অবৈধ পুশ ইন চেষ্টা চালাচ্ছে ভারত, সতর্ক বিজিবি ও স্থানীয়রা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারও দাবি করেছে যে 10,000 নাগরিককে পুশ ইন করেছে বিএসএফ। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, বাংলাদেশে কাউকে পুশ ইন করতে দেয়া হয়নি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদক বিরোধী অনুষ্ঠানে তিনি জানান, বাংলাদেশি কেউ থাকলে ভারত তালিকা দিলে যাচাই বাছাই করা হবে। আমরা একজনকেও পুশিন হতে দেয়নি, আমাদের বিজিবি সতর্ক অবস্থা আছে। আমরা ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে আহ্বান জানিয়েছি, যদি সেরকম কোনো বাংলাদেশি নাগরিক সে দেশে অবস্থান করে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে। আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফাই করব এবং ন্যাশনালিটি ভেরিফাই করার পরে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যথাযথ প্রক্রিয়ায় আইনিভাবে আমরা তাদেরকে ফেরত নিতে পারি। জানান, শহীদ ওসমান হাদি হত্যার আসামিদেরও দ্রুত দেশে ফেরানো হবে। এছাড়া বেনজিরের বিষয়ে নথিপত্র পাঠানো হলেও আরব আমিরাত নতুন করে কিছু জানায়নি। মেসেজ দিয়েছিল 30 দিনের ভিতরে যেন আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাই তাকে ফেরত আনার ব্যাপারে। আমরা 3 দিনের ভিতরে তৈরি করে দিয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা ইউই গভর্নমেন্টের কাছে গিয়েছে, আমাদের এমবাসি ইউই গভর্নমেন্টের কাছে হস্তান্তর করেছে। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক নির্মূল বর্তমান সরকারের অঙ্গীকার। তা বাস্তবায়ন করতে কর্মকর্তাদের আধুনিক অস্ত্র দেওয়ার বিষয়টিও বিবেচনাধীন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। মেহেরপুর সীমান্তে পুশিন চেষ্টা ব্যর্থ হল বিএসএফের। মেহেরপুরের গাংনীর শেওড়াতলা সীমান্ত দিয়ে 3 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি বাধা দিলে ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টানা 13 দিন ধরে শূন্য রেখায় অবস্থান করছেন 3 জন। গত 14 জুন তাদেরকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে সীমান্তবাসী ও বিজিবি প্রতিরোধ গড়ে তুললে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে বাঁচানোর আকুতি। নিহতের সংখ্যা এখন 920, আহত 3000-এর বেশি, নিখোঁজ অন্তত 50,000। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে এরই মধ্যে আসতে শুরু করেছে বিভিন্ন দেশের সহায়তা। উদ্ধারকর্মীরা জানান, আটকে পড়াদের জীবিত উদ্ধারে গুরুত্বপূর্ণ আগামী কয়েক ঘন্টা। মাটির সঙ্গে মিশে গেছে সুবিশাল ভবন, তার নিচে চাপা পড়েছে শত শত মানুষ, যেখান থেকে ভেসে আসছে প্রাণ বাঁচানোর আকুতি। তাদের উদ্ধারের নিরলস চেষ্টা উদ্ধারকর্মীদের সহায়তায় যোগ দিয়েছে আন্তর্জাতিক উদ্ধারকারী দল। জোড়া ভূমিকম্পের পর এ দৃশ্য এখন ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত এলাকা জুড়ে। ভূমিকম্পের একদিন পার হলেও বাড়ছে নিহতের সংখ্যা। উদ্ধারকর্মীরা জানান, আটকে পড়াদের জীবিত উদ্ধারে আগামী কয়েক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমে অনেক ক্ষতি হয়েছে, পূর্বেও অনেক ক্ষতি হয়েছে, দক্ষিণে ততটা নয়। আমরা এমন জায়গা খুঁজি যেখানে এখনো অনুসন্ধান করা হয়নি। 1900 সালের পর ভেনেজুয়েলায় এটি সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এতে 250টি ভবন নিশ্চিহ্ন হয়ে গেছে, যার মধ্যে 100টি উত্তরাঞ্চলীয় লা গুয়াইরায়। এ রাজ্যে হতাহতের সংখ্যাও বেশি। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।
ক্ষতিগ্রস্ত ভবনগুলো ভেঙে পড়তে পারে অক্ষত ভবনগুলোর উপর। এই ভয়ে অনেকেই নিজ ঘরে ফিরতে ভয় পাচ্ছেন। নিখোঁজ স্বজনদের অপেক্ষায় আছেন অনেকে। আমি জানি না কি করব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সে ফিরে আসে। আমি জানি না তিনি কোথায় আছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির সরকার, তাই ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা ও নিরাপদ আশ্রয় দিতে হিমশিম খাচ্ছে দেশটি। এ অবস্থায় আর্থিক ও লজিস্টিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কাতার, মেক্সিকো, ভারত, চীন, রাশিয়া সহ বিশ্বের বহু দেশ। আফরিন মৌ, নিউজ 24। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী জানান, ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। তারেক রহমান বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি এই সংকট মোকাবিলায় ভেনেজুয়েলার সরকার ও জনগণের জন্য শক্তি, সাহস এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেন। বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও শোকের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র আশুরা। ইরাকের কারবালায় সমবেত হন লাখো শিয়া মুসল্লি। ইরান ও ইয়েমেনেও নানা আয়োজনে পালন করা হয় দিনটি। শোক পালন অনুষ্ঠানে উঠে আসে রাজনৈতিক বার্তাও। তলোয়ার হাতে শোকের মিছিল, হাজারো শিয়া মুসল্লির পদচারণায় মুখর ইরাকের পবিত্র শহর কারবালা। আশুরা উপলক্ষে ছিল আত্মপ্রহার সহ নানা শোকানুষ্ঠান। কারবালার ইমাম আব্বাস আলাইহিস সালামের মাজারে প্রবেশের সময় অনেকেই তলোয়ার উঁচিয়ে শোক প্রকাশ করতে দেখা যায়। এই রীতি আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের আত্মত্যাগের স্মরণেই আমরা এই শোক পালন করি। এদিকে ইরানের রাজধানী তেহরানেও আশুরা উপলক্ষে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শোকানুষ্ঠান। প্রতীকী তাঁবু পোড়ানো, ধর্মীয় বাদ্যযন্ত্রের পরিবেশনা এবং কারবালার ঐতিহাসিক ঘটনার নাট্যরূপে অংশ নেন হাজারো মানুষ। এ সময় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধেও কড়া বার্তা দেন তারা। আমাদের নেতারা যদি দৃঢ় অবস্থানে থাকেন এবং পিছু না হটেন তাহলে যুদ্ধের হুমকি কমে যাবে, কিন্তু ছাড় দিলে শত্রুর আগ্রাসন আরো বাড়বে। ইয়েমেনের রাজধানী সানায়ও আশুরা উপলক্ষে বড় সমাবেশ করেছেন হুতির সমর্থকেরা। ব্যানার ও প্লাকার্ড হাতে তারা অংশ নেন শোক মিছিলে। 680 খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসাইনের শাহাদাতের স্মরণে প্রতি বছর মুহররমের 10 তারিখে বিশ্বের শিয়া মুসলিমরা আশুরা পালন করেন। নীরব দাস, নিউজ 24। কানাডায় চলতি বছর ইমিগ্রেশন সংকট দেখা দেয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে 29 লাখ প্রবাসীর ভবিষ্যৎ। কানাডায় বর্তমানে স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রার তুলনায় বিদেশি কর্মী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অন্যান্য অস্থায়ী বাসিন্দার সংখ্যা অনেক বেশি। ফলে 10 লাখেরও বেশি মানুষের দেশটিতে থাকার বৈধ পথ বন্ধ হয়ে যেতে পারে। দেশটির মোট টেম্পোরারি রেজিডেন্টের প্রায় 50% দক্ষিণ এশিয়ার। বাংলাদেশ থেকে যাওয়া শিক্ষার্থী ও প্রবাসী কর্মীরাও এই সংকটের বাইরে নন। প্রবাসী শিক্ষাক্ষেত্রে আবারও সাফল্যের স্বাক্ষর রাখলেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের নিউজার্সির আটলান্টিক সিটি হাই স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে 4 শতাধিক শিক্ষার্থীর মধ্যে মেধা তালিকার সেরা 10-এ জায়গা করে নিয়েছেন 4 বাংলাদেশি আমেরিকান। তাদের এই অর্জনে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারা বলছেন, নতুন প্রজন্মের এ ধরনের সাফল্য মূলধারার আমেরিকান সমাজে বাংলাদেশিদের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী করছে। দর্শক, আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক সরকার। ডেনমার্কের অভিবাসন মন্ত্রী মর্তেন বোদস্কোভ জানান, বর্তমানে দেশটির মোট জনসংখ্যার 5% ইসলাম ধর্মাবলম্বী এবং মুসলিমরা সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয়েছে। তাই বাকিদের আজানের আহ্বান শোনা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে চলতি বছরের শুরুর দিকে পার্লামেন্টে আইন পাশ করে দেশ জুড়ে মুখ ঢাকা, হিজাব, নেকাব নিষিদ্ধ করে ডেনমার্কের সরকার। এই পরিকল্পনা একটি নির্দিষ্ট ধর্মকে অসামঞ্জস্যপূর্ণভাবে লক্ষ্যবস্তু করেছে এবং এটি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে, যা পুরোপুরি আইন বহির্ভূত বলে মত অনেকের। প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে নিহত 6 সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে ভারত। অভিযানের 1 বছরেরও বেশি সময় পর আর্মি ওয়ার মেমোরিয়ালের ওয়েবসাইটে শুক্রবার তাদের নাম প্রকাশ করা হয়। গত বছরের 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। পাল্টা জবাব দেয় পাকিস্তানও। এরপর ওই বছরের 7 মে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারতীয় বাহিনী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরতে বিএনপি মালয়েশিয়ার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি মালয়েশিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ। তারা জানান, মালয়েশিয়ায় প্রায় 13 লাখ অস্থায়ী ও স্থায়ী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত ও বসবাস করছেন। তাই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গুমের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। যারা গুমে জড়িত তাদের সবার বিচার নিশ্চিত করা হবে, এমনটি বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসের আয়োজনে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অংশ নেন গুমের শিকার পরিবারের সদস্যরা। গুমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। তুলে ধরেন নিজেদের অবর্ণনীয় কষ্টের কথা। হিউম্যানিটির বিরুদ্ধে একটা ক্রাইম, মানবতার বিরুদ্ধে একটা অপরাধ। প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত এবং এদের শাস্তি হওয়া উচিত। আমি বিশ্বাস করি একে একে প্রত্যেককে ধরা পড়বে, প্রত্যেকের বিচার হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কথা বললেও নিজের মন্ত্রণালয়ের বিষয়ে উদাসীন, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে শুরার অধিবেশনে এই কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গণভোট মেনে না নেয়ায় জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তারা কোন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? দর্শক, এই ছিল প্রবাসের সংবাদ। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv তে। সাথে থাকার জন্য ধন্যবাদ।